নমস্কার, জবাব চাই বাংলার এই বিশেষ এপিসোডে আমি ময়ূক রঞ্জন ঘোষ। কাল সারা রাত ধরে আমরা লাইভ দেখিয়েছি কিভাবে সুজয় কৃষ্ণ ভদ্র, যিনি এত মাস ধরে অসুস্থ ছিলেন, তিনি হঠাৎ করে ফিট হয়ে গেলেন এবং তার কণ্ঠস্বরের যে পরীক্ষা, সেই পরীক্ষা অবশেষে করা গেল। অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্রের সঙ্গে কার কথা হয়েছিল, সেই ভিভিভিভিভিভিআইপি, ভেরি 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 ইম্পর্টেন্ট পার্সন বা প্রভাবশালী কে, সেটা কয়েকদিনের মধ্যেই জানা যাবে। কিন্তু আমার প্রশ্ন, রাদার আমি স্তম্ভিত, আমি যত দেখছি তত স্তম্ভিত হয়ে যাচ্ছি। কারণ সুজয় ভদ্রের কি হবে, সুজয় ভদ্রের গলার ফ্রিকোয়েন্সি সায়ে আছে না নিয়ে আছে, এ সমস্ত কিছু সারাদিন ধরে আপনারা জেনে গেছেন রিপাবলিক বাংলার পর্দায়। এটাও জেনে গেছেন যে সুজয় কৃষ্ণ ভদ্রের টান বড় ভয়ঙ্কর হতে পারে। কারণ কি, সুজয় কৃষ্ণ ভদ্রে যদি টান পড়ে, অনেক বড় বড় সাহেব, অনেক বড় বড় বস, তারা হয়তো কুপকাত হতে পারে, ইস্তিমাত হতে পারে। আমার আজকের জবাব চাই বাংলা আগামী 1 ঘন্টা শুধুমাত্র একটা প্রশ্ন নিয়ে, কেন এসএসকেএম হাসপাতাল এবার তদন্তের আওতায় আসবে না। দেখুন, আমি যত দেখছি, বাংলার মানুষ যত দেখছে তত স্তম্ভিত হয়ে যাচ্ছে। বাংলার মানুষ স্তম্ভিত হয়ে যাচ্ছে এটা দেখে যে আমার আপনার ট্যাক্সের টাকায় যে পেন ব্যবহার করে, আমার আপনার ট্যাক্সের টাকায় যে চেয়ারে বসে, আমার আপনার ট্যাক্সের টাকায় যে স্টেথোস্কোপ কেনে, আমার আপনার ট্যাক্সের টাকায় যে গাড়ি করে ঘুরে বেড়ায়, আমার আপনার ট্যাক্সের টাকায় যে ভালো ভালো রেস্টুরেন্টে খাবার দাবার খায়, সেই ডাক্তারবাবুরা, অর্থাৎ এসএসকেএম হাসপাতালের ডাক্তারবাবুরা, তারা কোন ডেসপারেশন থেকে বা কার প্রশ্রয় সুজয় কৃষ্ণ ভদ্রকে নিয়ে এত বড় গ্যাম্বলিংটা খেলে যাচ্ছেন এবং গেছিলেন। ভাবুন, এসএসকেএম হাসপাতাল এত ভয়ঙ্কর বড় হাসপাতাল, সেই হাসপাতালে বিগত 4 মাস ধরে সুজয় কৃষ্ণ ভদ্রের কি রোগ, সেই রোগ ডিটেক্ট করা গেল না, সেই রোগটা বোঝা গেল না, সুজয় কৃষ্ণ ভদ্রকে ফিট সার্টিফিকেট দেওয়া গেল না, সুজয় কৃষ্ণ ভদ্রের গলার যে স্যাম্পল, সেই স্যাম্পল নেওয়া গেল না। সুজয় কৃষ্ণ ভদ্র, আমি আবারও বলছি, সুজয় কৃষ্ণ ভদ্র কোনো বড় চক্রের ফ্রন্ট ফেস বোধহয়। কারণ ডাক্তার যারা আমার আপনার ট্যাক্সের টাকায় চলে, সেই ডাক্তারবাবুরা পর্যন্ত সুজয় কৃষ্ণ ভদ্রকে কোনো না কোনোভাবে সাইডে রেখে দিলেন, যেন প্রাণপাত চেষ্টা হলো সুজয় কৃষ্ণ ভদ্র মুখ যেন না খোলে। বাংলার মানুষকে জবাবদিহি করতে হবে, বাংলার মানুষকে জবাবদিহি করতে হবে। ডাক্তারবাবুরা, আপনারা চাকরি প্রার্থীদের যে অভিশাপ পুরোচ্ছেন, সবাইকে বলছি না, কিন্তু নির্দিষ্ট কিছু ডাক্তারবাবু তারা বোধহয় এর সঙ্গে যুক্ত, এবং সে কারণেই আজ বাংলার মানুষ জবাব চায় কেন এসএসকেএম হাসপাতালের যারা অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ আছেন, এমএসভিপি আছেন, কর্তৃপক্ষ রয়েছেন, তাদেরকে আসামির মতন ট্রায়াল করানো হবে না। তারা তো অভিযুক্ত হতে পারেন, তাদেরকে তো কোর্টের অ্যাম্বিটে নিয়ে আসা যেতে পারে, তাদেরকে একের পর এক যে কেস, সেই কেসগুলো তাদের এগেনস্টে দেওয়া যেতে পারে, কারণ তারা সাপ্রেশন অফ এভিডেন্স করেছেন, হয়তো তারা খুব গুরুত্বপূর্ণ একজন অভিযুক্ত, তাকে বারবার হেল্প করেছেন, এবং সেটা ক্রিমিনাল কনস্পিরেসি। এই সমস্ত ধারায় জেল হতে পারে ডাক্তারবাবুদের। এসএসকেএম হাসপাতালকে ধূলিসাৎ করে দিচ্ছেন তার ইমেজটাকে, আমার আপনার ট্যাক্সের টাকায় ডাক্তারবাবুদের এই সাহসটা কোথায় হয়, তার জবাব বাংলার মানুষ চায়। এবং বাংলার মানুষ চায় যে এই যেভাবে তথ্য প্রমাণ লোপাট করছে ডাক্তারবাবুরা বলে এক শ্রেণী অভিযোগ করছে, এবং এটা নাকি হচ্ছে সরাসরি স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে। সরকারি চাকুরে, রাজ্য সরকারি কর্মী, পেন থেকে শুরু করে, আলপিন থেকে শুরু করে, মাথার চুলের শ্যাম্পু থেকে শুরু করে সব আমার টাকায়, চাকরি প্রার্থীদের টাকায়, ট্যাক্স পেয়ারদের টাকায় কেনেন। আর আপনার মালিক ভেবেছেন আপনি কালীঘাটের কাকুকে? চ্যাংরামি হচ্ছে। বাংলার মানুষ জিজ্ঞেস করছে, চ্যাংরামি হচ্ছে? এসএসকেএম হাসপাতালের কর্তৃপক্ষ যারা রয়েছেন, তারা কি নিজের মায় বাপ ভাবছেন কালীঘাটের কাকুকে? কালীঘাটের কাকুর জন্য এসএসকেএম হাসপাতালটা তৈরি হয়েছিল। এসএসকেএম হাসপাতালটা কি তৈরি হয়েছে কালীঘাটের কাকুকে ভিআইপি সার্ভিস দিতে, আর আমার আপনার বাড়ির রোগী যারা রাস্তায় পড়ে থাকবে? ইয়ার্কি হচ্ছে। এই ইয়ার্কি বেশি দিন চলবে না। খুব শিগগিরই ইডি সিবিআই এর তদন্তের আওতায় আনা হোক
এসএসকেএম হাসপাতালের কর্তৃপক্ষকে। আজ তার জবাব বাংলার মানুষ চায়। শুরুতেই দেখে নেব প্রতিবেদন এবং তারপর এই প্রশ্ন নিয়ে আসবো যে কেন এসএসকেএম হাসপাতাল অবিলম্বে তাদেরকে গোটাটা ইনভেস্টিগেশনের মধ্যে নিয়ে এসে বাংলাকে এই রোগ মুক্ত করতে হবে। কিছু ডাক্তারবাবুদেরকে তাদেরকে এবার বোধহয় সরিয়ে গারদে পাঠাতে হবে। দেখে নি প্রতিবেদন। সরকারে কাঁপছে গোটা ব্যানার্জি ফ্যামিলি, চোর বিপদ বেড়েছে চাকরি চোরদের, কণ্ঠ নিতেই ছুটেছে কাল ঘাম। গত মাসে একবার এসএসকেএমে গিয়েও বিফল হয়ে ফিরে আসতে হয়েছিল ইডিকে। তখন বুড়ো কাকু খোকা সেজে শুয়ে পড়েছিলেন শিশুর বেডে। তবে গতকাল আর রেহাই হয়নি। গত 5 মাস ধরে রাজ্যের 1 নম্বর সুপার স্পেশালিটি হাসপাতালে আনফিট কালীঘাটের কাকু জোকা ইএসআইতে যেতেই কিনা ফিট যেন ভোজবাজি। দুটোই মেডিকেল বোর্ড এবং একই ব্যক্তি, একই রোগী, তার একই সিচুয়েশন, অথচ দু রকমের রিপোর্ট হচ্ছে। এটা কিন্তু মেডিকেল এথিক্সের চূড়ান্ত পরিপন্থী। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা, চূড়ান্ত অনৈতিক ঘটনা। আর এখানেই উঠছে প্রশ্ন, ইচ্ছে করেই কি কাকুর মুখ বন্ধ করিয়ে রেখেছিল এসএসকেএম? যদি তাই হয় তাহলে কলকাঠি নেড়েছিল কে? বেশি ঘুমায়নি, 4:30 অব্দি আলো জ্বলছে বাড়ি। শুধু কাকুর ভয়েস এত ফোন করেছে মমতা ব্যানার্জি আর ভাইপো কাকুর সঙ্গে, সব খেলা শেষ। গোটা ব্যানার্জি বংশ চোরের বংশ, স্বগোষ্ঠী ভিতরে যাবে। আর সেদিন পশ্চিম বাংলায় আরেকটা অকাল দিওয়ালি হবে। এরকম করে যারা এই ইডি সিবিআই হাতে অ্যারেস্টেড হয়ে তারপরে এই সেফ শেল্টার হিসেবে একটা ইউজ করছে এসএসকেএম কে, যেটা একটা ইন এফেক্ট, এটা ওরা তো এখন সিবিআই ইডি কাস্টাডিতে, ইন এফেক্ট ওরা যেন অ্যাজ ইফ স্টেট কাস্টাডিতে চলে যাচ্ছে। এসএসকেএম এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে আদালত। কাকুর পয়সায় নয়, মানুষের করের টাকায় চলে এসএসকেএম। তাহলে কেন কাকুকে এত খাতির যত্ন? রাজ্যের সবচেয়ে বড় সরকারি হাসপাতালে চোর ডাকাতের আখড়া বানিয়ে রেখেছে কে? ইডি সিবিআইয়ের কি উচিত এসএসকেএম কর্তৃপক্ষের বিরুদ্ধে তদন্ত শুরু করা? কালীঘাটের ভাইপোর দেখা নাই রে, দেখা নাই। রিপাবলিক বাংলা। আপনাদের হয়তো মনে হতে পারে যে কেন সুজয় কৃষ্ণ ভদ্রকে দিয়ে লাগাতার জবাব চাই বাংলাতে আমরা পড়ে রয়েছি বিগত 1 বছর ধরে। কেন লাগাতার জবাব চাই বাংলাতে আমি প্রশ্ন করে গেছি, সুজয় ভদ্রকে পর্যন্ত প্রশ্ন করে গেছি। তার কারণ আমি শুধু নয়, গোটা বাংলার মিডিয়া তারা সূত্র মোতাবেক যে খবর পেয়েছিল যে সুজয় কৃষ্ণ ভদ্রকে জেরা করবার সময় তার মোবাইল ফোন ঘেঁটে দেখা এবং স্ক্যান করার সময় ইডির আধিকারিকরা একটি অডিও ফাইলে উল্লেখ করে এবং সেই অডিও ফাইলে সুজয় কৃষ্ণ ভদ্র কোনো এক প্রভাবশালীর সাথে, এবং সেই প্রভাবশালী ভয়ঙ্কর বড় কোনো ফিল্ম স্টার নন, কোনো প্রভাবশালী ভয়ঙ্কর বলো হয়তো কোনো ফুটবলার নন, সেখানে ফুটবল, ক্রিকেট, সিনেমা, সিরিয়াল এইসব নিয়ে কথা বলা হচ্ছে না, কেউ নির্দেশ দিচ্ছেন। ভাবুন, সুজয় কৃষ্ণ ভদ্র বা কালীঘাটের কাকুকে কেউ একটা নির্দেশ দিচ্ছে, সে খুব বড় কোনো প্রভাবশালী হবে এবং তাকে ডিকটেট করা হচ্ছে কোনটা রাখা হবে, কোনটা ডিলিট করা হবে, কি ভাবে কোন জায়গা থেকে কি কি জায়গায় ট্রানজ্যাকশন হবে, এরকম নাকি একটা অডিও ক্লিপ রয়েছে। এবং সে কারণে অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে এই অডিও ক্লিপ সুজয় কৃষ্ণ ভদ্র তো রিপাবলিক বাংলাতেও বসেছে লাইভে, সুজয় কৃষ্ণ ভদ্র তো এত চ্যানেলে এতবার বসেছে, সে এখন চুপ করে গেছে, সে এখন কথা বলছে না, কিন্তু তার অডিও ফাইল, তার কণ্ঠস্বর, সেগুলো তো যে কোনো চ্যানেলের, যে কোনো ইউটিউবের পেজ থেকে নেওয়া যায় না। এবং এই কারণেই আমি বলছি, কারণ ইডির আধিকারিকরা কোনো ধরনের কোনো লুপ হোল বা লুজ এন্ড রাখতে চান না, যে অডিও ক্লিপ বহুমূল্যবান এই মুহূর্তে তদন্তের জন্য। কারণ একদিকে সুজয় কৃষ্ণ ভদ্র, ভালো করে বুঝুন, একদিকে সুজয় কৃষ্ণ ভদ্র, যে সুজয় কৃষ্ণ ভদ্র কাস্টাডিতে আছে ইডির, এবার সুজয় কৃষ্ণ ভদ্রের ব্যক্তি, সুজয় কৃষ্ণ ভদ্রের যে অডিও টোনালিটি, ফ্রিকোয়েন্সি, আপের ফ্রিকোয়েন্সি, ডাউনের ফ্রিকোয়েন্সি 5 বার করে সেটা রেকর্ড করে TFSL এ পাঠানো হবে। এবং এটাই আজকে আমি দেখানোর চেষ্টা করছি যে সুজয় কৃষ্ণ ভদ্র প্রথমে বলেছিলেন এসএসকেএম এই কণ্ঠ পরীক্ষা হোক, কি ভয়, এই গলা লতা মঙ্গেশকরের গলা না, কিন্তু কি ভয়। কালীঘাটের কাকুর দাবি নাকচ করে ইডি, বলে না স্যার, আপনি এসএসকেএম এ যা খেলা দেখানোর দেখিয়েছেন, এবার দয়া করে ইএসআই জোকাতে চলুন। তাকে ইএসআই জোকাতে নিয়ে যাওয়া হয়। কণ্ঠস্বরের নমুনা সংগ্রহে ছিলেন ইডির 8 আধিকারিক। ভালো করে বুঝুন,
ভালো করে বুঝুন, কেউ যাতে কোনো আদালতে কোনো সংবাদ মাধ্যম কেউ যেন কোনো প্রশ্ন না করতে পারে এই নিরপেক্ষতা নিয়ে। অডিও স্যাম্পলিংয়ের 8 জন ইডির আধিকারিককে রাখা হয়েছিল এবং 2 জন নিরপেক্ষ সাক্ষী, যে কেউ তাদেরকে নিরপেক্ষভাবে বলা হয়েছিল, দেখুন স্যার, সুজয় কৃষ্ণ ভদ্রকে দেখতে পাচ্ছেন, ওনারই গলার রেকর্ডিং আমরা করছি দেখতে পাচ্ছেন, এবং তার পাশাপাশি উপস্থিত ছিলেন এই 2 জন নিরপেক্ষ সাক্ষীর পাশাপাশি কেন্দ্রীয় ফরেন্সিকের 2 বিশেষজ্ঞ, যাদের সাথে এই তদন্তের কোনো সম্পর্ক নেই। অর্থাৎ বাইরের বহিরাগতদেরকে নিয়ে এসে অডিও স্যাম্পলিং হয়েছে, যাতে করে পরবর্তীকালে এই কাকু বলতে না পারে যে স্যার আমাকে তো ইডি নিজের অফিসে নিয়ে গিয়ে কি সব বললো, কি সব করলো, এবং তারপর আমার অডিওটা নিয়ে নিল। ইএসআই এর একজন চিকিৎসক ছিলেন, যিনি কিন্তু কেন্দ্রীয় সরকারের একজন বেতনভুক কর্মচারী, ঠিক যেভাবে এসএসকেএম এর ডাক্তাররা আসলে কাজ করার কথা আমার আপনার জন্য, কিন্তু কাজ করছেন বোধহয় এই কালীঘাটের কাকুর জন্য। প্রেগনেন্সি টেস্ট নাকি করানো বাকি ছিল, এটা সোশ্যাল মিডিয়াতে আমি জানতে পারলাম, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। মানে লাস্ট মোমেন্টেও বোধহয় সুজয় কৃষ্ণ ভদ্রের এই যাওয়াটা আটকানোর জন্য একটা প্রেগনেন্সি টেস্ট বোধহয় এই মুহূর্তে দেওয়ার কথা বলছিলেন। এই বিষয়টা, এই যে এই গলার এই জায়গায় স্ক্যানিংটা লতা মঙ্গেশকর নন, শ্রেয়া ঘোষাল নন, অরিজিৎ সিংও নন, তাহলে এই গলার স্যাম্পলিংটা ম্যাচ হয়ে গেলে ঠিক কী হতে পারে? যারা এই মুহূর্তে রয়েছেন তাদের সাথে আলাপ করিয়ে দেবো। রয়েছেন শঙ্কুদেব পান্ডা, বিজেপি মুখপাত্র রয়েছেন সমীর চ্যাটার্জি, অধ্যাপক রয়েছেন পার্থপ্রতিম বিশ্বাস, অধ্যাপক সৈকত গিরি সিপিআই নেতা রয়েছেন, এবং দীপাঞ্জন চক্রবর্তী প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা কিছুক্ষণের মধ্যেই আমার সঙ্গে উপস্থিত হবেন, এবং সুদীপ্ত দাশগুপ্ত আইনজীবী, নিয়োগ দুর্নীতি মামলার আইনজীবী, দীর্ঘদিন ধরে তিনি এই মামলা লড়ছেন, তিনিও আমাদের সঙ্গে চলে এসেছেন। আমি প্রথমে শঙ্কুদেব পণ্ডা আপনার কাছে যাই। শঙ্কুদেব পণ্ডা, এই ডেসপারেশনটা আমি সারাদিন ধরে আপনাকে অন্য বহু চ্যানেলে আপনি গেছেন, কিন্তু আমি একদম নির্দিষ্টভাবে একটা পয়েন্টে কথা বলতে চাই। দেখুন, এসএসকেএম হাসপাতালটা, সেটা যদি বেসরকারি হাসপাতাল হতো, কোনো বেসরকারি মালিকের হাসপাতাল হতো, আমার কোনো কিছু যায় আসতো না। সুজয় কৃষ্ণ ভদ্রের হয়তো জামাইয়ের হাসপাতাল না, এসএসকেএম হাসপাতালে আপনি যেভাবে ট্যাক্সটা দিচ্ছেন তার যে টাকাটা যাচ্ছে, আমার ট্যাক্সের টাকাও যাচ্ছে। এই অডাসিটিটা কোথা থেকে পায় এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ কালীঘাটের কাকুর, যেন তিনি বেতনভুক কর্মচারী, এই ডাক্তার বা এই এমএসভিপিরা? দেখুন, কালীঘাটের কাকুর এই কাণ্ডের জন্য পিজি বা এসএসকেএম এর যে এমএসভিপি সুপার আছেন তাদের আন্ডার সেকশন 120B-তে ইমিডিয়েটলি ট্যাগ করা উচিত, কারণ এই কনস্পিরেসিতে তারা পার্ট। তারা কালীঘাটের কাকুর এই ভয়েস স্যাম্পল না দেওয়ার জন্য যা যা করার তাই করেছেন। আমি সরাসরি অভিযোগ করছি। হঠাৎ এত আতঙ্কের কারণ কি, এত জ্বালা কি? কারণ এই কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পল যেটা ইডির কাছে আছে, হয়তো তাতে রয়েছে তিনি কোন মালিক, কোন বড়বাবু, কোন প্রভাবশালীর কাছে কত কোটি টাকা পৌঁছে দিয়েছেন। হয়তো যে ক্লিপস আছে সেই ক্লিপসে আছে যে তিনি কোন বড়বাবু, মেজবাবু, সেজবাবুর কাছে কত কত কোটি টাকা করে পৌঁছে দিয়েছেন। হয়তো সেই ক্লিপসে আছে কোন কোন হচ্ছে ক্যান্ডিডেট তাদের কাছ থেকে কত কত টাকা করে নিয়েছেন, বা কারা কারা এই ঘটনায় ইনভলভ। শুধু কি কাকু, অন্য কেউ হয়তো বসে কোথাও আলোচনা করেছেন, ভাগ বাটোয়ারা নিয়ে চর্চা করেছেন, তার ডিটেল হয়তো ক্লিপসে আছে। তো ফলে যখনই একটা ভয়েস স্যাম্পেলের সাথে, কাকুর ভয়েস স্যাম্পেলের সাথে এই স্যাম্পেল মিশে যাবে, তখন এটা আরও স্পষ্ট হবে। আমি এফএসএল-এর অলরেডি একটা ভয়েস আর ভিডিও স্যাম্পেল টেস্টের পার্ট হয়েছিলাম আমার সাংবাদিকতা করার সময়ে। তখন আমরা দেখেছিলাম ময়ূকবাবু, যে কোনো একটা স্যাম্পেল নেওয়ার পর সেই স্যাম্পেল, ভয়েস স্যাম্পেলের গ্রাফিক্যাল প্রেজেন্টেশন তৈরি করা হয়। ভূমিকম্প হলে যেরকম গ্রাফ হয়, সেরকম এরকম কাঁটা কাঁটা গ্রাফ বেরোয়, এবং এই ধরনের ধরুন গ্রাফ একটা তৈরি হলো একটা ভয়েসের, যেটা অরিজিনাল ভয়েস ইডির কাছে আছে। কাকুর নেওয়া স্যাম্পেলের ভয়েসও দেখা গেল এরকম সেম গ্রাফ বেরোলো। দুটো গ্রাফ মিলিয়ে দেখা হলো, যদি দুটো গ্রাফ মিলে যায় তাহলে বোঝা যাবে ওই ভয়েস স্যাম্পেলটা ওর। তখন সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যে তদন্তকারী সংস্থা শুধু ভয়েস স্যাম্পেলের উপর এত দূর এগাচ্ছে আপনারা ভাববেন না। এই ভয়েস স্যাম্পেল ছাড়াও আরও একাধিক বিষয়ের সাথে ইতিমধ্যেই কানেক্টেড হয়েছে। যে কোম্পানি নিয়ে অভিযোগ উঠছে সেই কোম্পানির প্রায় 7 কোটি টাকা ইতিমধ্যেই তারা আটক করেছেন। কোনো রকম এভিডেন্স ছাড়া এটা হয়েছে, বা এটার বিরুদ্ধে এখনো সেই কোম্পানি বা তার মালিক বা তার কর্তৃপক্ষ উচ্চ আদালতে যাচ্ছেন না। এগুলো থেকে স্পষ্ট হচ্ছে যে এই অর্গানাইজড ক্রাইমের ক্ষেত্রে এদের কি ভূমিকা আছে। ফলে তদন্তকারী সংস্থা গলা পর্যন্ত পৌঁছেছে। গত 3 দিন ধরে আপনারা গলা 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 করছেন, আর গলার ঠিক ওপরেই হচ্ছে মাথা। ফলে গলার ঠিক ওপরেই তিনি বসে রয়েছেন মেঘনাদ,
পালানোর পথ নেই, যেতে হবে ভেতরে, তৈরি হন, প্রস্তুতি নিন, কারণ এটা আপনাকে ফেস করতে হবে, এটা সময়ের অপেক্ষা। একদম পার্থপ্রতিম বিশ্বাস, আপনি আমার পাশে একদম বসে আছেন এবং আপনাকে খুব স্পেসিফিক্যালি জিজ্ঞেস করছি। আমি অধ্যাপক মানুষ, অমিত চ্যাটার্জি অধ্যাপক মানুষ, আমাদেরও বাড়ির বহু বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা দেখছেন এই রিপাবলিক বাংলা, ময়ূককে দেখছেন, কিন্তু আমার এটা বলতে বাধ্য হচ্ছি, কারণ সোশ্যাল মিডিয়া ছেয়ে গেছে। আপনার বন্ধুবান্ধবও যেভাবে হয়তো শেয়ার করছে, ঠিক সেভাবে আপনার ছাত্ররাও স্যার শেয়ার করছে যে কালীঘাটের কাকুর জন্য কি ডেসপারেশন এসএসকেএম হাসপাতালের ডাক্তারবাবুদের, তারা নাকি কিউ কিউ করে লাস্ট বলতে গেছিল স্যার প্রেগনেন্সি টেস্টটা শুধু হয়নি। মানে ভাবুন স্যার, এই জায়গাতে এমবিবিএস ডাক্তারের কথা বলছি না, আমি বলছি এমবিবিএস এমডি করে এফআরসিএস করে এসএসকেএম হাসপাতালের যে ডাক্তার, তাদের ডিগনিটি কোন জায়গাতেই কাকুরা নামিয়ে আনছে, এবং সেটাই তারা এনজয় করছেন। যারা এসএসকেএম হাসপাতালের ডাক্তার তারা বোধহয় এনজয় করছেন, কারণ তারা চুপ। আমি বলছি আমাদের রাজ্যের বিপদের জায়গা তো অনেক বিপদের মধ্যে এটা একটা নতুন বিপদ, যে আমাদের এন্টায়ার হেলথ সিস্টেম বলতে যা বোঝায় এবং তার সবচেয়ে পীঠস্থান এসএসকেএম, সেটা পলিটিসাইজেশনের সবচেয়ে বড় শিকার হলো। এই কারণের জন্যই কাকুর কণ্ঠস্বর, এটা হচ্ছে গতকাল থেকে যে এপিসোড আপনারা দেখাচ্ছেন সবাই দেখছি আমরা, শুধু তা নয়, আপনি ধারাবাহিকভাবে যদি গত কয়েক বছর ধরে দেখেন, ইট স্টার্টেড উইথ অনুব্রত মণ্ডল। তো যখনই তাকে সিবিআই ধরতে যেত তিনি খুঁজতেন কখন কবে পিজি হাসপাতালে তিনি যাবেন, অ্যাপয়েন্টমেন্ট পেলে তবে হচ্ছে যে বাড়ির থেকে বেরোতেন দিনক্ষণ ঠিক করে। আপনি সেই অনুব্রত মণ্ডলই সরকারি ডাক্তারকে দিয়ে এমন চাপ তৈরি করেছিলেন, বলেছিলেন যে সিবিআই ধরতে যাওয়ার আগে যে বোলপুর হাসপাতালের ডাক্তারকে দিয়ে যে লিখে দিন যে আমার বেড রেস্ট প্রয়োজন, ফলে তিনি সিবিআই যাবেন না। আপনি যদি একইভাবে দেখেন যে মদন মিত্র, তিনি যখন জেলে ছিলেন সেই সময় তার জেলে থাকার পিরিয়ডটায় তার আয়াস নিশ্চিত করার জন্য হচ্ছে যে তাকে জেল থেকে চিকিৎসার নাম করে হচ্ছে যে পিজি হাসপাতালের একটা ওয়ার্ড, সে একটা রুম, সে তো প্রায় মানে একেবারে 5 তারা হোটেলের মতোই করে রাখা হয়েছিল। আপনি একইভাবে যারা ধরা পড়েছিল, শোভন চট্টোপাধ্যায়, তিনিও হচ্ছে যে ওখানে ছিলেন। আপনি পার্থ চট্টোপাধ্যায় দীর্ঘদিন তিনি হচ্ছেন কিছুতেই হচ্ছে যে ওই পিজি হাসপাতাল ছেড়ে হচ্ছে যে অন্যত্র নড়তে চাইতেন না। ফলে এই যে সিরিজ অফ তৃণমূলের অভিযুক্ত নেতামন্ত্রী, তাদের আশ্রয়স্থল, তাদের হচ্ছে সেফ হোম হয়ে গেছিল এসএসকেএম। অ্যান্ড আমি বলছি যে সরকারি হাসপাতালে সেই জায়গাতে এসএসকেএম হাসপাতালকে যদি আমরা এই কাজে ব্যবহার করি, আমাদের গোটা স্বাস্থ্য ব্যবস্থাটা তো ভেঙে পড়বে। কারণ আমরা একটা ক্রেডিট নেই, আমি দেখেছি অদ্ভুতভাবে যারা শাসক দলের নেতা বা ডাক্তারবাবুরা তারা ক্রেডিট নিয়ে বলে, তুমি জানো ময়ূক 5 ঘন্টা এসএসকেএম এর সামনে লাইন দিতে হয়। এটা কেন দিতে হবে? একটা মাথাভাঙা বা মেদিনীপুর আলিপুরদুয়ারের লোককে কেন এতটা জার্নি করে 5 ঘন্টা লাইন দিতে হবে? পটাশপুর থেকে কেন একজনকে আসতে হবে এখানে এতক্ষণ লাইন দিতে? কেন এসএসকেএম এর 50%ও ইনফ্রাস্ট্রাকচার জেলার হাসপাতালগুলোতে থাকবে না? নেই তো, নেই। এই কারণে আপনি দেখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে হচ্ছে আহত হলেন, তার পায়ে লাগলো চোট, তারপরে প্রায় তিনি কলকাতা এসএসকেএমে আসলেন, মাঝখানে প্রায় 4-5খানা সুপার স্পেশালিটি হাসপাতাল বাদ দিয়ে। ফলে এবার আমরা বুঝতে পারছি যে এই হাসপাতালগুলো যেগুলো জেলায় তৈরি করা হচ্ছে একেবারে কুচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত, আসলে নীল সাদা রং হচ্ছে। সেখানে ডাক্তার নেই, সেখানে যন্ত্র নেই, ফলে সেখানে চিকিৎসা নেই। ফলে এটা যারা জানেন সবচেয়ে বেশি, অর্থাৎ শাসক দলের নেতা মন্ত্রীরা, তারা হচ্ছে পৌঁছে যান ওখানে। এবং তার সাথে ময়ূক যেটা হচ্ছে যে এই যে কালীঘাটের কাকুর মতো লোকেরা যারা অন্যায় করেছে এবং সেই অন্যায়টা দ্রুত যাতে দিনের আলো দেখে, আমি বলছি যে সেখানে ডাক্তারদের যা করণীয় কাজ, সেই চিকিৎসকরা তারা চিকিৎসা করছেন না, চিকিৎসার বদলে রাজনীতিটা করছেন। আমি বলছি যে দুঃখের জায়গা, এটা চাপের কাছেই হোক বা ইচ্ছাই হোক, তারা সেই রাজনীতি করছেন এবং যার মধ্যে দিয়ে অবরুদ্ধ হচ্ছে, যাদের গলা দিয়ে স্বর বেরোতো এবং যারা ক্লাসে গিয়ে তারা পড়াতেন, সেই নিরীহ ছাত্রছাত্রীরা যারা 1000 দিন ধরে বসে আছেন, তাদের স্বর রুদ্ধ হয়ে যাচ্ছে কাকুর গলার স্বর না বেরোনোর জন্য। আমি স্যার একবার আমি এই মুহূর্তে আইনজীবী রয়েছেন সুদীপ্তর কাছে যাব। শঙ্কুদেব পণ্ডা নিজেও উনি আইনের ধারাগুলো বললেন, আমি একবার যাচাই করে নিতে চাই আপনার থেকে সুদীপ্তবাবু, ডাক্তারদের বা এমএসভিপি বা অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ, তাদেরকে কাল যদি ইডি সিবিআই টানাটানি করতে শুরু করে, তাহলে কি তাদের জন্য নন বেলেবল সেকশনে একাধিক মামলা দায়ের হবে না? মানে কেন তারা এই ডেসপারেশনের থেকে কাজটা করছে? কালীঘাটের কাকুর লিপস অ্যান্ড বাউন্সে তো এসএসকেএম হাসপাতালের ডাক্তাররা স্যালারি স্লিপটা পান না, তাহলে কি করে করছেন? দেখুন, প্রথমে একটা কথা বলতে চাই, এই যেটা করেছে এসএসকেএম এর ডাক্তারবাবুরা বা এমএসবিপি যেটা করেছে, এটা অভিযোগ। সেই অভিযোগ যদি আজকে প্রমাণিত হয়, এই ওনারা কিন্তু সেকশন 120B তে শঙ্কুদেব পণ্ডা যেটা বললো অ্যাবসলিউটলি কারেক্টলি বলেছে। এটা বাংলার মানুষকে একবার একটু বিস্তারিত যদি বলেন, এটা এই ধারাতে কি হতে পারে? ডাক্তারবাবুদের পরিবাররাও শুনছে হয়তো।
ডাক্তারবাবুদের বাড়িতে যিনি গাড়ি চালান, যার মেয়ের হয়তো চাকরি গেছে, তিনিও হয়তো শুনছেন। একবার যদি একটু বলে দেন। অবশ্যই ক্রিমিনাল কনস্পিরেসির সঙ্গে যুক্ত হবে। তার অর্থ হলো এই যে বৃহত্তর যে দুর্নীতি হয়েছে, যে ক্রাইম হয়েছে, সেই ক্রাইমের কনস্পিরেসির সঙ্গেও আজকে ডাক্তারবাবুরা যুক্ত হয়ে যাবে। যে অভিযোগ হচ্ছে সেই অভিযোগ যদি আজকে সত্যি হয়, যদি আজকে ইডি বা সিবিআই দেখে যে ডাক্তারবাবুরা ইচ্ছাকৃতভাবে সুজয় কৃষ্ণ ভদ্র বা যারা যারা আছেন, পার্থ চ্যাটার্জি, অনুব্রত মণ্ডল, এদেরকে বিনা কারণে মানে মিথ্যে কথা বলে হসপিটালে রেখে দিয়েছেন, তারা এই ক্রাইমের সঙ্গে পুরোপুরি যুক্ত হবে এবং কনস্পিরেসির দায় তাদের জেলও হতে পারে এবং নন বেলেবল। কিন্তু বিষয়টা অন্য জায়গায়। আমি একটা জিনিস এখানে জিজ্ঞেস করতে চাই, আমাকে এখানে ডেকেছেন, অসংখ্য ধন্যবাদ ময়ূর বাবু। আচ্ছা, আপনি আজকে যদি পিজি হসপিটালে যান, আপনি বেডই পাবেন না। উডবার্ন কেবিন তো অনেক দূরের কথা। আমি বুঝলাম একজন মন্ত্রী, একজন হাইকোর্টের জজ। সুদীপ্ত বাবু, আপনি আমাকে এইটা জিজ্ঞেস করছেন। সুদীপ্ত বাবু, আমি আবার আপনার কাছেই আসছি, কিন্তু আপনি আমাকে জিজ্ঞেস করছেন। আপনি আইনজীবী মানুষ, আপনারা সবসময় প্রমাণের ওপর কথা বলেন। আমার মুখের কথা প্রমাণ নয়। আমি একবার সুদীপ্ত বাবু জিজ্ঞেস করছি, আপনি কি পাবেন? আমি জানি, আমি কেউ নই, আমি নিমিত্ত মাত্র। বাংলার মানুষ পাচ্ছে কিনা, বাংলার মানুষ পাচ্ছে কিনা দেখেনি স্বাস্থ্যমন্ত্রী নিজেও। আমি জানি না স্বাস্থ্যমন্ত্রী রিপাবলিক বাংলা দেখেন কিনা, কিন্তু যদি দেখেন স্বাস্থ্যমন্ত্রী আজকের দিনে এসএসকেএম হাসপাতালে আমরা 5 জন প্রতিনিধিকে পাঠিয়েছিলাম, 5 দিক থেকে জিজ্ঞেস করেছিলাম একটাই প্রশ্ন, আপনারা কি এত সহজে বেড পান? এবং এই মুহূর্তে যারা লাইভে দেখছেন, ফোন করে জানাতে পারেন আমাকে যে আপনারা বেড এত সহজে পান কিনা। দেখে নেব। এই AC1 কেবিন দেখতে পাচ্ছেন, যেখানে সুজয় কৃষ্ণ ভদ্র থাকেন আর কি, এখানে আপাতত ওনার ঠিকানা। এই কেবিনে বেড পেতে হলে কতটা কাঠখড় পোড়াতে হয় সাধারণ মানুষকে? অনেক দিন ধরে ঘুরতে হয় সাধারণ মানুষ। দাদা, বেড মেলে এসএসকেএম হাসপাতালে? মেলে, অনেক কষ্ট করার পর। কিন্তু এখানে তো AC1 কেবিন রয়েছে, এখানে বেড পাওয়া সহজ তো না? অত সহজ না, ও তো মোটা মন্ত্রী আমলাদের সহকর্মী টর্মী হলে পাওয়া যায়। একজন অভিযুক্ত যদি বেড পেতে পারে, তাহলে আপনারা তো রোগী, আপনি রোগীর পরিবার। আমরা জেনারেল বেড তো পেতে অসুবিধা হয়, আমাদের অনেক সমস্যা হয়। অপারেশন রুগীর জন্য অনেক দিন হয়তো আমাদের দীর্ঘদিন খাটতে হয়। দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের আমরা আসি, কিন্তু দেখা যাচ্ছে বেড নেই, আর নো বেড লিখে পাঠিয়ে দেয় আমাদের। বারবার দেখছি এই লাইন থেকে বারবার ওখানে চোখ চলে যাচ্ছে, অনেকটা দূরে মনে হচ্ছে ওখানে বেড পাওয়া। হ্যাঁ, অনেক তো দূরে, ও তো মন্ত্রীদের জন্য, এটা তো পাবলিকের জন্য নয়। আজকের নয় কালকের নয় সিট নেই, এইসব তো হবে। এইভাবে তো চলছে, এই রাজ্য সরকারের কোনো নেই। সুদীপ্ত, আপনি বলছিলেন এইখানে একজন প্রশ্ন করছেন, তাপস বর্মন বলে আমার দর্শক, তিনি ইউটিউবে দেখতে দেখতে প্রশ্ন করছেন, এসএসকেএম এর সুপারকে কেন তলব করা হবে না? তলব তো করতেই হবে, এবং এই প্রেয়ারই আজকে আমরা কোর্টে করেছি যে ওনাকে তলব করতে হবে, যে কেন, কোন আইনে বা কোন ভিত্তিতে আজকে এনারা শুধু সুজয় কৃষ্ণ ভদ্র না, একের পর এক নেতা, যখনই অদ্ভুত ভাবে কি হয় বলুন তো, যখনই সিবিআই বা ইডি তাদের ধরে, তখনই তাদের শরীর খারাপ হয় এবং অটোমেটিক তখনই পিজিতে বেড খালি হয়ে যায়। আমি আপনাকে একটা ঘটনা বলছি, এটা আমার নিজের মানে পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে। আমার এক বন্ধু, তার বাবার সেরিব্রাল অ্যাটাক হয়েছিল, ওনাকে পিজিতে নিয়ে যাওয়া হয়েছিল। 6 ঘন্টা তাকে কোনো বেড দেওয়া হয়নি, আলটিমেটলি মাটিতে শুতে হয়েছিল। আর এই সুজয় কৃষ্ণ ভদ্র কে, যে উডবার্ন এসি কেবিন কোথাকার কে, আলটিমেটলি তো চোরের মামলায় অভিযুক্ত, তাকে কেন উডবার্ন কেবিনে দেওয়া হলো? প্রথম আজকে এমএসভিপি বা সুপার জবাব দেবে যে উডবার্ন কেবিন কারা পায়, কেন পাবে, আজকের সাধারণ মানুষ কেন পাবে না, আর এই একটা চোর অভিযুক্ত সে কেন এরকম একটা উডবার্ন কেবিন পাবে, সেই জবাবটা আগে সুপারকে দিতে হবে। শঙ্কুদেব বলতে চাইছি। সুদীপ্ত, একটু ইন্টারাপ্ট করছি। সুদীপ্ত, এতটা পর্যন্ত নেই মহিব বাবু, আরো এক ধাপ এগিয়েছে কোর্ট স্পেসিফিক অবজারভেশনে বলছে একটা কেসে যে দয়া করে উনি যেন এসএসকেএম এ ভর্তি না হয়ে যান, এবং যার ব্যাপারে বলেছিলেন তিনি পার্থ চট্টোপাধ্যায় এখন জেলে রয়েছেন, একদিনও শোনেন ওকে হাসপাতালে যেতে। উনি এমন অবস্থা ওনার হয়েছিল, এসএসকেএম রিপোর্ট দিয়েছিল, প্রায় মরমর কন্ডিশনে চলে গেছিলেন, যে কোনো সময় একটা ভয়ঙ্কর কিছু ঘটে যাবে। আমি তো আতঙ্কিত, চিন্তায় 3 রাত ঘুমোতে পারলাম না যে পার্থবাবুর কি হলো, এত ভয়ঙ্কর অসুখ হয়েছে। তারপর দেখুন ড্যাং ড্যাং করে আসছেন, যাচ্ছেন, থাকছেন, ঘুরছেন, একবারও হসপিটালে যেতে হচ্ছে না, একবার এমস থেকে ঘুরে চলে এসছেন, রিপোর্ট পুরো উল্টো এসেছে। এবার আমার বক্তব্য সুদীপ্ত বাবুর কাছে, যে প্রাইমা ফেসি রিপোর্টে, 1 মিনিট, যে প্রাইমা ফেসি রিপোর্টে পার্থবাবুর মরমর অবস্থা ছিল, যার জন্য পার্থবাবুকে ইমিডিয়েট হসপিটালাইজ করতে হতো, তার 24 ঘন্টা 48 ঘন্টার মধ্যে এমস রিপোর্ট দিয়ে দেখা গেল তার কিছু হয়নি, এখনো পর্যন্ত কিছু হয়নি। তাহলে সেই ডাক্তারবাবুকে কেন অ্যারেস্ট করা হবে না,
কেন গ্রেফতার করা হবে? আমি ঠিক এই জায়গাতে সৈকতগিরি আপনার কাছে যাবো এবং সমিতদা আপনার কাছে যাবো। সমিতদা আপনার কাছে আসছি। না 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 গেলেও হবে, সব বলি না না আচ্ছা, কোনো দরকার নেই। কত মিনিট হয়েছে? পার্থবাবুর চিকিৎসা শেষ হয়ে গেছে। তুমি পার্থ চট্টোপাধ্যায় জেলে আছে, লজ্জা করে না? এতগুলো ছেলের ভবিষ্যৎ নষ্ট, লজ্জা করে না আপনার? আপনি মাননীয় অধ্যাপক, একটা জেলে থাকা লোক, সারা বাংলার যুব সমাজ কাউকে করছেন। আমি শঙ্কুদেব পান্ডা, আরে শঙ্কুদেব পান্ডা বলেছেন চুপ করিয়ে দিয়েছি। আমি আর আপনি আছি, আমি আর আপনি আছি। আচ্ছা শঙ্কুদেব পান্ডা চিকিৎসক, বেশ শঙ্কুদেব পান্ডা শঙ্কুদেব পান্ডা চিকিৎসক না, অবশ্যই নয়, আমিও চিকিৎসক। আচ্ছা আপনার ঠান্ডা মাথায় আচ্ছা আচ্ছা শঙ্কুদেব পান্ডা, আপনাকে আমি চুপ করতে বলছি। আমি সমিতদাকে আপনাকে জিজ্ঞেস করছি। শঙ্কুদেব পান্ডা তো না হয় ঠিক আছে বিজেপির হয়ে কথা বলছে সবকিছু, এটা তো চোখে লাগছে সমিতদা চোখে লাগছে না? না এটা তো বলুন চোখে লাগছে না? কিসের চোখ? আপনারা কি এই চোখ দিয়ে দেখছেন? আপনারা অন্য চোখ দিয়ে দেখছেন না কেন? আরে আরে দাঁড়ান, আমাকে কথা বলতে দিন। শঙ্কু, কোন চোখ? একটু চুপ করো। তোমরা কোন চোখ দিয়ে দেখছো? তোমরা নেগেটিভ চোখ দিয়ে দেখছো। এসব দেখা যায় না। বলুন, বলছি শোনো, বল। যাকে নিয়ে আলোচনা হচ্ছে তার হচ্ছে চোখ দিয়ে দেখতে পাচ্ছি না। ঠিক আছে সুদীপ্ত, আমি সমিতদাকে আনইন্টারাপ্টেড বলছি। আরে আপনার বিচার ব্যবস্থাতেও অনেক গাফিলতি থাকে। আমাদের বিচার ব্যবস্থা আবার কি বলছেন? আমি সব কি বলছেন? বেশ কোর্ট নিয়ে বলছেন, ভালো করে বলেছেন, কথাটা বলতে দাও। বলুন কোর্ট নিয়ে যাকে নিয়ে বলা হচ্ছে তিনার হচ্ছে বাইপাস সার্জারি হয়েছে, তার একটা স্পেশাল কেবিন দরকার। কবে হলো? বাইপাস বলুন না 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 আপনি দিল্লি থেকে বলো, বাংলাতে বলাচ্ছ। আমি একটা কথা সমিতদা আরে বাইপাস সার্জারির পরে আমি টেলিফোনে কলকাতা শহরে আপনার নাম বলুন, আপনি ডাক্তারের নাম বলুন, কোন এক কার্ডিওলজিস্টের নাম বলুন, তাকে আপনার নাম দেওয়া কার্ডিওলজিস্টকে আমি টেলিফোন লাইনে ধরে জিজ্ঞেস করবো বাইপাসের পরে ঠিক কতদিন লাগে একজন পেশেন্টের, তারপরেও যদি শরীর খারাপ হয় তারপরে কতদিন লাগে। ইএনটির সমস্যা, আরে দাদা আমি জানি না, হয়তো আপনিও জানেন না, কিন্তু শুনে নিন না, ইএসআই এর হাসপাতালের লোককে কি মারতে চেষ্টা করছে সুজাবাদকে? নয় তো। আচ্ছা আপনারা কেন করছেন এরকম? একজনকে বলতে ডেকে পাঁচজনকে দিয়ে আক্রমণ, আপনি সঙ্গে আপনি বলবেন, আপনি আমার কথাটা তো শুনবেন। আমার খারাপ লাগছে বাইপাস সরকারি হাসপাতালের ডাক্তারদেরকে আপনারা লিপস এন্ড বাউন্সের কর্মচারী বানিয়ে দিচ্ছেন, এটা করবেন না। 6 বছর 7 বছর ধরে কি বলছেন আপনি? করছেন তো, কি বলছেন আপনারা? তাহলে এই জায়গা মানুষ বাইপাস সার্জারি হয়েছে, সে পেট কেবিনে আছে, পয়সা দিয়ে থাকে। পয়সা দিচ্ছে শুনুন, তার নিজস্ব পয়সা। হ্যাঁ বলতে পারেন বেসরকারি পয়সা দিচ্ছে। কি বলছেন? তার কারণ আমি ওপেনলি বলছি, আমার যদি অসুস্থতা হয়, ভগবান না করুক, কিন্তু অসুস্থতা হলে রিপাবলিক বাংলার কর্মচারী হিসাবে আমি তো মেডিক্লেম পাবো বা সুযোগ পাবো। লিপসন বাউন্স থেকে পাচ্ছি, লিপসন বাউন্স থেকে পাচ্ছি। এমসে কেন? আমি তো চাই এসএসকেএম এ যেতে। রঞ্জন দাস বংশীকে দেখেন, এমসে পদে ভর্তি ছিল। ভালো করে শোনার চেষ্টা করুন, আমি তো কোনো খারাপ সমিতাকে টাইমার দাও। আমি বারবার বলছি, একজন জেলবন্দি আসামি, সে দুর্নীতির দায়ে অভিযুক্ত, যেটা সুদীপ্ত বলছে, ভেরি গুড। তাহলে তাকে আমি একটা জেনারেল কেবিনে বা জেনারেল ভাবে যদি হয়, তাহলে যদি তিহার জেলে যেভাবে খুন হয়ে গেল, যেভাবে দিল্লি হাইকোর্টের ভিতরে গুলি করে দিল, একজন মূল সাক্ষী হিসাবে আমরা তো কণ্ঠস্বরে কথা বলছি, তাহলে স্বাভাবিকভাবে কথাটা বলতে দিন না। যদি এতই গুরুত্ব থাকে, আপনি ভুবনেশ্বরে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে উড়িয়ে চলে গেলেন, আপনি তিহার জেলে অনুব্রত মণ্ডলকে নিয়ে চলে গেলেন, হোয়াই নট একে আপনি ভুবনেশ্বরে নিয়ে গেলেন না কেন? আপনাদের তো সব ক্ষমতা। আবার কোর্টের মধ্যে চিকিৎসক তার রিপোর্ট দেবে, এরা সূত্র মাধ্যমে রিপাবলিক বাংলা সব জেনে যাচ্ছে। এখানে সূত্র, ইডি, আইটি সব রিপাবলিক বাংলার লোক। না আমরা একটা জিনিস জানতে পারছি না, কালীঘাটের কাকুর কোথায় যাব আমরা? কালীঘাটের কাকুর সাহেব কে? এই শুনুন, কে 2014 সালে 10 সেকেন্ড বাকি, কালীঘাটের কাকুর সাহেব কে? কেউ সাহেব নেই, প্রমাণ না হলে সব বাজে কথা বলে। না এই প্রমাণ হলো সাহেবটা কে? আরে আমাকে আপনারা যতই উত্তেজিত করুন, আমি পিছিয়ে যাব না, আমি রিপাবলিকেই যাব। আরে কালীঘাটের সাহেবটা কে? সাহেব কে মালিক কে? আরে জোর করে কিছু হয় না। কাকুর আরে ইডি সিবিআই কে দিয়ে বলিয়ে নেওয়া যাবে না, আইন আছে, আদালত আছে। আমি সৈকতের কাছে যাওয়ার আগে আমি দুজনের কাছে আসব। আইনের দৃষ্টিতে যতক্ষণ না চার্জশিট হয়, ততক্ষণ সব 2014 সালে সারদা একবার বলেছো, 2016 সালে বাংলার মানুষ কি চায়?
চাইছে এইসব স্টুডিও গরম সবিতা শুনুন না সবিতা মিথ্যে কথা বলবেন না অসত্য কথা বলবেন না শুনেনি প্রমাণ দাও সবিতা তুমি ওইসব বলো না প্রমাণ দাও বিষয় হচ্ছে পিজির ডাক্তারবাবুদের প্রমাণ দাও তোমার কাছে পিজির ডাক্তারবাবুদের উপর চাপ আছে সব রিপোর্ট এসে গেছে আপনার উপর চাপ আছে আরে কিসের চাপ তৃণমূলের হয়ে বলুন না যারা পুরো এবং আমি যে জায়গা থেকে একদম দুজনকেই থামাচ্ছি বেশ দুজনকেই থামাচ্ছি আমি দুজনকেই থামাচ্ছি একবার দেখে নেবো একবার এটা সৌমিত চ্যাটার্জি এবং শঙ্কুদেব পান্ডা দুজনকেই দেখানোর জন্য বলছি এটা দেখে নিন বেশ আমি একবার দেখানোর চেষ্টা করব আমরা এখানে তরজা করছি সমস্ত কিছু করছি কিন্তু ভগবান না করুক যে আমাদের এসএসকেএমে যেতে হয় বা ইএসআই জোগাতে যেতে হয় ওখানে যাদের যেতে হয় সমিত দা দেখে নিন সিরিয়াসলি দেখে নিন এখানে কোনো দলমত নেই তারাই ট্যাক্সের টাকা দেখুন তারা অ্যাকচুয়ালি কি বলছে দেখুন কাকে দেখবে চোরকে কালীঘাটের কাকু যে চোরকে দেখবে আমরা এসছি আমাদের রুগী ভর্তি আছে বলে এসছি তারপর দেখছি কাকু আসবে বলে ওই জন্য দেখবো চোরটাকে কিরম দাঁড়ানো নিচ্ছি দাঁড়িয়েছিল দেখি না তো চোরটাকে ওই জন্য দেখবো সৈকতগিরি ভুলে যাও সিপিআই সিপিএম বিজেপি কংগ্রেস টিএমসি সব ভুলে যাও এই মানুষগুলোর জন্য সরকারি হাসপাতাল তৈরির যে কনসেপ্ট সেই কনসেপ্ট হয়েছিল পাবলিক হেলথ কেয়ার সিস্টেম এদের জন্য সুজয় ভদ্রের জন্য নয় হয় সকালবেলা লাইন দেয় চিকিৎসার জন্য আমি বলি একদম সৈকতগিরি তোমরা কালকে চিৎকার করছো যখন সুজয়কে আপনার কাছে আসবো আবার সবিতা ভিতরে চিৎকার আপনার কাছে আসবো আবার সৈকতগিরির কাছে সৈকতগিরিকে হসপিটালের ভিতরে রাজনীতিটা চিড়িয়াখানায় পরিণত করে ফেলেছেন হরবোলা আওয়াজ কাকু জেঠু পিসি ভাইপো সবাইকে একটা জায়গায় রিজার্ভ করেছেন আমি বলতে চাইছি লিপসেন্স বাউন্স বলে একটা কোম্পানি যে প্রাইভেট লিমিটেড কোম্পানির বিরুদ্ধে অভিযোগ তারা নাকি হাসপাতাল নীল সাদা রঙের কন্ট্রাক্ট যিনি পেয়েছিলেন কালীঘাটে সেই রং কোম্পানির দোকানের সঙ্গেও তাদের সম্পর্ক আছে তার যদি একটা মেডিক্লেম থাকে সেই মেডিক্লেমটা যদি এসএসকেএম হসপিটাল বা সরকার দায়িত্ব নেয় তাহলে সেখানকার উডবানের একের পর এক কেবিন বুক হয়ে যায় এই চোর চিটিংবাজ তৃণমূলের নেতারা সমিতা প্লিজ আমি আপনার সঙ্গে ডিস্টার্ব করি এই মাঝখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক দেবেন না সমিতা প্লিজ এটা যদি হয় সমিতা আমি বলছি তাহলে আলোচনা আপনি এক লাইনও বলতে পারবেন না বিজেপি স্টাইলটা ধরবেন আমি জানি আপনি তৃণমূল করেন বিজেপি স্টাইলটা ধরবেন আরে একটু বলেনি বেশ সমিতা সবাইকে সুযোগ দেব সৈকতগিরিকে বলতে দিন তারপর আমি এখানে যাব তিনটে মডেল এক হচ্ছে ডায়ালিসিসের বেড পাওয়া যাচ্ছে না কুকুরের ডায়ালিসিস করা তৃণমূলের নেতা এখনো শপথে বহাল ডাক্তারদের নির্বাচন সেখানে ছাপ্পা হচ্ছে গোটা রাজ্যের মানুষ দেখলো যে এই রাজ্যে একজন বিশিষ্ট চিকিৎসক তিনি মাননীয় মুখ্যমন্ত্রীকে চিকিৎসার সময় বিরক্ত করবার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন তাকে বদলি করে দেওয়া হলো কলকাতা থেকে অনেক দূরে সেই এলাকার মানুষজন চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হলেন গোটা রাজ্য জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় স্বাস্থ্য মডেল মানে কোন জায়গায় দাঁড়িয়েছে যেখানে ইঁদুর যেখানে কুকুর তারা হচ্ছে রোগীর পাশে একই পরিমাণ ট্রিটমেন্ট পায় আমি বলছি গোটা রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এটা করলে সমিতা আমি বলছি তোমরা খারাপটা বলে যাবে শুধু তোমরা একটু পজিটিভ হবে না ভাই তোমরা সারাদিন এরকম অসত্য বলে যাচ্ছ এতগুলো মানুষকে স্বাস্থ্যসাথী দিচ্ছে বিনা পয়সায় চিকিৎসা কি বলবে সৈকত হচ্ছেটা কি আজকে এতগুলো হসপিটাল হয়েছে সৈকত কোথায় হসপিটাল আমি কি এবার আর কি বলবেন বলেনি সৈকত বলেনি তারপর আমি দীপাঞ্জন দার কাছে যাব বলতেই পারবেন বলেনি ছোট করে বলুন আচ্ছা সেকেন্ড হচ্ছে যেটা হচ্ছে গোটা রাজ্য জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্বাস্থ্য পরিকাঠামোর বিহাল পরিস্থিতির জন্য গোটা রাজ্য জুড়ে প্রান্তিক গরিব মানুষ তারা এসএসকেএমে বেড পায় না কিন্তু এই একের পর এক এমএলএ মন্ত্রীরা বেড পাচ্ছে দেখুন এই পুরো পরিস্থিতির কারণটা কি কারণটা আমি ধন্যবাদ জানাবো লোকসভা নির্বাচনকে লোকসভা নির্বাচন না থাকলে হয়তো কালীঘাটের কাকুর কণ্ঠপরিচয়টা হতো না যেমন কণ্ঠপরীক্ষা হয়নি এখনো অবধি নারদার ফুটেজের ভিডিওর সেই ভিডিওর অভিযুক্তরা এখন বহাল তবিয়ত রয়েছে সমিতি এত জোরে এখানে চিৎকার করে কিন্তু তার দলের মুখপত্র
সাল থেকে পরিষ্কারভাবে বলেন শুধু এগিয়েই যাচ্ছে। একদম 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 আমি আপনাদের কাছে আসবো, আমি দীপাঞ্জন চক্রবর্তীর কাছে। মানে মোদ্দা কথা, আমি সমিতদা আপনি অনেক কিছু বলতে পারেন, কিন্তু আমি দীপাঞ্জন চক্রবর্তী এই মুহূর্তে রয়েছেন। দীপাঞ্জন চক্রবর্তী, বিটিং অ্যারাউন্ড দ্য বুশ যেটাকে ইংলিশে বলে, সেই চারপাশে এই ধরনের এই ওই এনিয়ে বেনিয়ে কথা না বলে একদম নির্দিষ্টভাবে প্রশ্ন করছি, কেন এসএসকেএম কর্তৃপক্ষকে ইনভেস্টিগেশনের অ্যাম্বিটে নিয়ে আসা হবে না? ময়ূক, আমার কাছে একটা অর্ডার রয়েছে সিবিআই স্পেশাল কোর্ট নাম্বার 1 কলকাতা, ইনচার্জ জাজ ইনচার্জ, তার সাইন করা 24 নভেম্বর এগেনস্ট এমএল কেস, মানি লন্ডারিং কেস নাম্বার 11 2022। তাতে 24টা প্যারাগ্রাফ রয়েছে জাজের অবজারভেশন এবং ভার্ডিক্ট অর্ডার। সেই ভার্ডিক্টে 24টা প্যারার মধ্যে 23টা প্যারা এসএসকেএম এর জন্য উনি উৎসর্গ করেছেন। একটি প্যারাতে পরিষ্কার লেখা রয়েছে, নাম মেনশন করে, ডক্টর দীপঙ্কর মুখার্জি, উনি সম্ভবত কার্ডিওলজির হেড এবং মেডিকেল বোর্ড, যেটা ওই ভদ্র নামক অভদ্র লোকটির জন্য বানানো হয়েছিল, তার মেম্বার। যখন 11 নভেম্বর ইডি, সিএফএসএল এর অফিসার এবং ইএসআইসির ডাক্তাররা যায়, তখন এই ডক্টর দীপঙ্কর মুখার্জি অবজেকশন করেন যে ওর স্ট্রেস হতে পারে, এবং এগুলো সব জাজমেন্টের ওই অর্ডারে মেনশন রয়েছে নাম দিয়ে। ডক্টর দীপঙ্কর মুখার্জিকে ইএসআই ডাক্তার আর সিএফএসএল এর এক্সপার্টরা বোঝান যে এই প্রসেসটা কি এবং এটা স্ট্রেস ফ্রি। ডক্টর দীপঙ্কর মুখার্জি কনভিন্সড হন এবং অর্ডারে এটাও লেখা রয়েছে সুজয় কৃষ্ণ ভদ্র রাজি হন ভয়েস স্যাম্পল দিতে অন 11 নভেম্বর। ঠিক এই সময় এটাও লেখা রয়েছে এমএসভিপি ডক্টর পীযূষ কান্তি রায় ইন্টারভেন করেন এবং মেনশন করা রয়েছে আনওয়ান্টেড ইন্টারভেনশন, এবং উনি একতরফা বলে যান আমি কোনো কথা শুনবো না, নট ইভেন ডক্টর দীপঙ্কর মুখার্জির কথাও, আমি এই পেশেন্টকে দিতে দেব না ভয়েস স্যাম্পল টেস্ট, ও স্ট্রেস হয়ে যাবে, এবং উনি ওনাকে নিয়ে যান ওখান থেকে আইসিইউর জন্য, এবং এটা মেনশন। এবং তারপরে প্যারাগ্রাফে জাজ এইটা অবজারভেশন দিয়েছেন, the intention, I quote unquote, intention is very clear to delay the judicial administration and the process, but the reason is not clear. That is, this Dr. Piyush Kanti Rai, MSVP of SSKM, he knows better. কিন্তু দীপাঞ্জন বাবু আমি আপনাকে 10 সেকেন্ড থামাচ্ছি, কারণ আমাদের কাছে একজন ডাক্তারবাবু তার বক্তব্য আছে, আমরা প্রথমে শোনাতে চাই এবং তারপর আপনার কাছে আবার আসছি, একবার শুনে নি। সুজয় কৃষ্ণ ভদ্র কেমন আছে? গাড়ি ধরুন না, রিপোর্টার হাতে চেপে রয়েছে। হসপিটালে যাব, হসপিটাল থেকে আমি চলে গেছি, আমার শেষ হয়ে গেছে। দাদা আপনারা স্যারকে ছাড়ুন, স্যারের শরীর ভালো না, আমার টার্ম শেষ হয়ে গেছে। কিন্তু স্যার আপনি তো ফাইনাল রিপোর্ট দিয়েছিলেন, তখন কি উনি ঠিক ছিলেন? এমনি আপনার বয়ানও রেকর্ড করা হয়েছিল, সেই বিষয়টিও উঠে আসছে। এখানে আর কোনো কথা বলবো না, আমি আর হসপিটালের সাথে নেই, তবে এটা নিয়ে আমার কোনো কথা বলতে নেই। চলো। দীপাঞ্জন দা, ইনি ডক্টর দীপঙ্কর মুখার্জি যার কথা আপনি বলছিলেন, ওনাকে আমরা বারবার জিজ্ঞেস করার চেষ্টা করেছিলাম, ওনারও নিশ্চয়ই শারীরিক অবস্থা ভালো নয়, সুতরাং উনিও কথা বলবেন না। কে কথা বলবেন এই বাংলাতে? স্বাস্থ্যমন্ত্রী কথা বলছেন না, এমএসভিপি কথা বলবেন না, যিনি চিকিৎসা করছেন তিনি কথা বলবেন না, সমস্ত দায় কি আমার আপনার এবং ট্যাক্স পে করছে তাদের? ময়ূক, আমি আগেও বলেছিলাম যে একটা প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে কিছু কিছু বার্তা যায়, সেই বার্তাটা ডাউন দ্য লাইন পার্কোলেট হয়। যখন ডক্টর শ্যামাচরণ গড়াইকে বাঙ্গুর হসপিটাল থেকে সরিয়ে দেওয়া হলো অত্যন্ত উদ্ধতভাবে, অন্যায়ভাবে, সেই মেসেজটা বাংলার সমস্ত ডাক্তারদের কাছে গেছে। উনি হয়তো বিশ্বাস করেন সেই পুরনো ফর্মুলাতে যে প্রথম রাতে বেড়াল মেরে দাও যাতে বেড়ালের পরে আওয়াজ করতে না পারে। না, ব্যাপারটা হচ্ছে এটা কিন্তু খুব একটা ডেঞ্জারাস ব্যাপার হচ্ছে। তুমি বোধহয় জানো জাস্টিস অমৃতা সিনহা অ্যাডভোকেট জেনারেলকে 10 তারিখ আদালতে হাজির হতে বলেছে। কেন? এখন আমি যদি সন্দেহ করি যে যেহেতু বাংলার স্বাস্থ্য প্রশাসন এবং প্রশাসনের সর্বোচ্চ মহল তারা ইনভলভ এই কেসে দেখা যাচ্ছে চোখের সামনে, তার জন্য কি অ্যাডভোকেট জেনারেলকে ডাকা হলো যে এবার প্রশাসনের এই যে এমএসভিপি তিনিও সরকারি কর্মচারী, এদের ডাকা হবে, তদন্তের আওতায় আনা হবে।
আমরা প্রকাশ্যে দাবি করেছি এমএসবিপি কে ইমিডিয়েট অ্যারেস্ট করে ইডি কাস্টাডিতে নিয়ে সিবিআই কাস্টাডিতে নিয়ে 120 বিতে ওনাকে জেরা করা হোক। অর্ডারটা উনি কোথা থেকে পেয়েছেন? আর এই পীযূষ কান্তি রায় কিন্তু এই তদন্তকে নবান্নে ঢুকিয়ে দিল। এখন নবান্নকে নিয়ে টানাটানি শুরু হবে। একদম একদম দীপাঞ্জন চক্রবর্তী, ঠিক এই জায়গাতে আমি অনুরোধ করব বাকি যারা অতিথিরা আছেন তাদেরকেও এক এক করে আমি প্রতিক্রিয়া নেব, কারণ দীপাঞ্জন চক্রবর্তী যেখানে শেষটা করলেন তারপর আমি শোনাতে চাই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু মারাত্মক এক অভিযোগ করছেন, এই এসএসকেএম হাসপাতাল নিয়ে অভিযোগ করছেন, এবং এই অভিযোগ যদি সত্যতা তার প্রমাণ হয়, 1% যদি সত্যতা প্রমাণ হয়, তাহলে ইডি সিবিআই শুধু নয় অনেক বড় বড় এজেন্সি অনেক বড় বড় ফাইল কিন্তু ওপেন করবে। শুভেন্দু অধিকারী ঠিক কি বলছেন খুব ভালো করে শুনুন, তারপর আমি এক এক করে সবার প্রতিক্রিয়া নেব। শুনুন। এই মণিময়রা মমতা ব্যানার্জি 4 ঘন্টা ছিলেন, কি চিকিৎসা করিয়েছে জানি না, বালু মল্লিকের সঙ্গে ইন্টারক্যামে কথা বলেছে, এবং সুজয় কৃষ্ণ ভদ্রকে যাতে বের করানো না যায় এটা মমতা ব্যানার্জি, একে তাকে ধরে লাভ নেই। স্পাইনলেস কিছু মণিময়ের মতো চোর ডাক্তার আজকে এই অধঃপতনের জন্য দায়ী, আর নিগমের মতো কিছু করাপ্টেড আইএস অফিসার। আমি একদম পার্থপ্রতিম বিশ্বাস থেকে শুরু করছি। পার্থপ্রতিম বাবু কি বলবেন, যদি স্বাস্থ্যমন্ত্রী নিজে, শুভেন্দু অধিকারী বলছেন স্বাস্থ্যমন্ত্রী নিজে ওখানে ছিলেন চিকিৎসার নামে এবং সেখানে পুরো কথাবার্তা সমস্ত কিছু বলেছেন এসএসকেএমে? না ময়ূক, আমরা বলছি যে বারবার আমি মনে করি যে আমাদের রাজ্যে যে এক্সটেন্ট অফ দুর্নীতি হয়েছিল নিয়োগে, সেটাকে আমরা বলেছি এটা একটা সংগঠিত অপরাধ। আমার দুঃখ হচ্ছে, এবং আরও আমি বলছি যে সারপ্রাইজিং পার্ট, যে এসএসকেএমের মতো হাসপাতালও সেই সংগঠিত অপরাধের একটা অংশ হয়ে যাচ্ছে কিনা, এটা কিন্তু আজকের এই ঘটনাচক্র প্রশ্নটা তুলে দিল। প্রশ্ন এই কারণের জন্যই তুলে দিচ্ছে, একটা স্পন্সার্ড ক্রাইম, এত ছেলে মেয়ের চাকরি চুরি গেছে, সেই চাকরি চুরি যাওয়াতে মদত দিয়েছে শাসক দলের নেতা কর্মী এমএলএ মন্ত্রী সব, যারা এখন জেলে দিন কাটাচ্ছে। ফলে তার সাথে যদি একটা হাসপাতাল যুক্ত হয়, তাহলে সরকারি ব্যবস্থার 16 কলা পূর্ণ বলতে যা বোঝায় তাই হচ্ছে। এটা বলে শেষ করব একটাই, যে চুরির মাল ধরা পড়ছে এটা ঠিক, আজকের লিপস অ্যান্ড বাউন্সের 8 কোটি টাকা না কত টাকা বাজেয়াপ্ত হয়েছে, কিন্তু চোর কবে ধরা পড়বে, চোরেরা কবে ধরা পড়বে, এটা জানতে আগ্রহী অনেক বেশি মানুষ। তদন্ত যেন সেই দিকে এগোয়। আমি বলছি যে আর কালক্ষেপ নয়, কারণ আমরা জানি যে জাস্টিস ডিনাইড যদি জাস্টিস ডিলেড হয়, সেই পথে যেন না যায়। একদম আমি একবার বাকিদের কাছে যাচ্ছি, কিন্তু একদম আমার একজন দর্শক রয়েছেন এই মুহূর্তে, মানবেন্দ্র মুখোপাধ্যায় শ্রীকলোনি থেকে আমাকে টেলিফোনে এই মুহূর্তে কথা বলতে চান। মানবেন্দ্র বাবু, খুব সংক্ষেপে আপনি কি বলতে চান বলুন। জবাব চাই বাংলাতে ময়ূকের সঙ্গে আছেন। মানবেন্দ্র বাবুর টেলিফোন লাইন ডিসকানেক্ট হয়ে গেছে, আমরা চেষ্টা করব অন্য কোনো দর্শক যদি থাকেন। কিন্তু শঙ্কুদেব বাবু, শুভেন্দু অধিকারী যে কথাটা বলছেন সত্যি কথা বলছেন না মিথ্যা কথা? ভয়ঙ্কর অভিযোগ করছেন। দেখুন, অপরাধে যারা যারা মদত দিচ্ছেন, প্রমাণ লোপাটের চেষ্টা করছেন, এখানে ব্যাপারটা ডিলেট ফিলেট এসব কোনো গল্পই নেই। দেরি করার ইন্টেনশনই নয়, এখানে ক্লিয়ার ইন্টেনশন এস্টাবলিশড হয়েছে যে পিজি বা এসএসকেএম এই অপরাধের গোড়ায় যাতে পৌঁছতে না পারে তার জন্য এভিডেন্স ট্যাম্পারিংয়ের মতো ক্রাইম করছে বলে আমাদের নির্দিষ্ট অভিযোগ। এবং আমার দৃঢ় বিশ্বাস, এই যে কাকুকে কি ওষুধ খাওয়ানো হয়েছে এবং কি রুটিনে রাখা হয়েছিল এটা চেক করা দরকার, কারণ ভয়েস স্যাম্পল টেস্টের ক্ষেত্রে যাতে ভয়েস ফ্র্যাকচার্ড হয়, অন্যরকম ভয়েস তৈরি হয়ে যায়, এই ধরনের একাধিক কুকীর্তি এনারা ঘটাতে পারেন। এই ব্যাপারে তাই একটা থরো এক্সটার্নাল ফরেন্সিক এনকোয়ারি হওয়া অত্যন্ত জরুরি এবং কোর্টের নির্দেশ দেওয়া উচিত। যে ডাক্তারবাবুরা এইসব কাণ্ডে লিপ্ত তাদেরকে আগে খুঁজে বার করা উচিত এবং তাদের কাছে ব্যবস্থা নেওয়া উচিত। একটা ব্যবস্থা নিলে সব বন্ধ হয়ে যাবে। একদম সৈকতগিরি দেখো স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগের তীর যাচ্ছে, সমস্তটাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় হয়েছে। ঠিক যে অনুপ্রেরণায় শান্তনুবাবু তৃণমূলের এমপির মেয়ে এমবিবিএস পরীক্ষায় পাস না করে ডাক্তারি পড়ে, ঠিক যে অনুপ্রেরণায় কোভিডের সময় নার্সিং স্টাফদের ডাক্তারদের কোভিড কিট দুর্নীতি হয়, ঠিক যে অনুপ্রেরণায় মেডিকেলে একের পর এক নার্সিং কলেজে নার্সিং স্টুডেন্টরা অনশন করে, তাদের বদলে বেআইনিভাবে টাকার বিনিময়ে চাকরি বিক্রি হয়। এসএসসি প্রাইমারি ভুয়ো শিক্ষক, সাদা খাতায় শিক্ষক, তার সাথে সাথে ভুয়ো ডাক্তার রিক্রুটমেন্ট হয়েছে, সিভিক টিচারের পাশাপাশি সিভিক ডাক্তার। আসলে গোটা রাজ্য জুড়ে সিভিক মডেল তৈরি হয়েছে, যে মডেলে লিপস অ্যান্ড বাউন্স একটা পরিবারকে লুটে করে কমে খাওয়ার সুযোগ করে দিয়েছে। তার ফলেই রাজ্যের সরকার দায়িত্ব নিয়ে এসএসকেএমকে চোরেদের আহ্লাদ প্রমোদ কানে পরিণত করবার পরিকল্পনা। একদম আমি সমীর চ্যাটার্জির কাছে যাওয়ার আগে আরেকবার আমাকে পিসিআর থেকে জানালো মানবেন্দ্র মুখার্জি এই মুহূর্তে আমার দর্শক টেলিফোন লাইনে রয়েছেন। মানবেন্দ্র বাবু বলুন, যদি আপনি আমাকে শুনতে পান। মানবেন্দ্র বাবু শুনতে পাচ্ছেন?
বেশ, কোনো আমি এই মুহূর্তে একদম শোভিত চ্যাটার্জির কাছে যাব, এবং দর্শকরা যারা এই মুহূর্তে টেলিফোনে পাচ্ছেন না, আপনি ইউটিউবে লাইভ স্ট্রিমিং আমাকে ট্যাগ করে লিখতে পারেন, আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি শোভিত চ্যাটার্জি আপনার কাছে যাচ্ছি, শুনতে পাচ্ছেন শোভিত চ্যাটার্জি একের পর এক বিরোধীরা কি বলছে, 30 সেকেন্ড। আমি তো সৈকত একটা ঠিকই বলেছে, করোনাকালে কিডসের দুর্নীতি। আমি করোনার টাইমে কর্ণাটকে 45 টাকার মাছ। কর্ণাটক ছাড়ুন না, এখানে আপনার যাদবপুরে আপনার কেপিসিতে মেয়রের মেয়ে চাকরি পেল কি করে? 40,000 যাদবপুরে মেয়রের মেয়ে কেপিসিতে চাকরি পেল কি করে? আপনার তৃণমূল নেতা জামাই কেপিসিতে চাকরি পায় কি করে? আপনার যেখানে আপনি পড়াশোনা অধ্যাপনা করেন তার সেখানে বেআইনিভাবে নিয়োগ হয়েছে কিভাবে? তখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক রিক্রুটমেন্ট কিভাবে হয়েছে? কত টাকা দিয়েছেন? একের পর এক জায়গায় চাকরিগুলো আপনাদের দায়বদ্ধতা আছে, কারণ আপনাদের পেটে তৃণমূল করে আমাদের পেটের বাবদকে অধ্যাপনা ছোটখাটো সব করে নিজের ভালো হতে নিজের বেলায় একই ছুটি আর পরের বেলায় মাল খামিয়েছেন, আপনারা চুরি করেছেন, অপপ্রচার যত চোরদের জয়েন করছেন। আপনার চাকরি যাবে চলে যাবে, যাদবপুরে আপনার চাকরি তদন্ত বাংলা শূন্য প্রধানমন্ত্রী মাতাল হলেও তাহলে ঠিক থাকে, বলে যে বাবা বলে স্বাস্থ্যটা ঠিক ছিল, তৃণমূল বলে সরকারকে পেট পাওয়া যায় না। কুৎসা অপপ্রচার, তার উন্নয়নগুলোকে সামনে না নিয়ে আমার সময় শেষ, একদম আমার সময় শেষ, কিন্তু একথা বলতেই হচ্ছে যে এই তরজা চলবে, কিন্তু এটা চলতে পারে না যে কালীঘাটের কাকুর বেতনভুক কর্মচারী হিসাবে আমাদের সরকারি হাসপাতালগুলির ডাক্তারদেরকে, এমএসভিপিদেরকে, বড় বড় অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারদেরকে ব্যবহার করা হবে। এবং সে কারণেই বারবার বলছি যে হোক না দুধ কা দুধ পানি কা পানি, আসুক না এসএসকেএম তদন্তের আওতায়। তদন্তের আওতায় এসএসকেএম আসবে কি আসবে না খুব তাড়াতাড়ি আমরা জেনে যাব। কিন্তু রুদ্রনীল ঘোষ কিছু কথা কবিতার মাধ্যমে আমাদের জানানোর চেষ্টা করছেন, সেটা দিয়ে একটা ছোট্ট বিরতিতে যাব। রুদ্রনীল ঘোষ কি বলছেন শুনুন এবং কমেন্ট করুন। যে পিজিতে ভর্তি হতে গরিব মানুষ কেঁদে মরে, সেই পিজিতেই ঠ্যাং নাচিয়ে কাকু আয়েশ করে। কাকু নাকি অসুস্থ খুব, তাই হবে না জেরা। শিশুর বেডে ভর্তি কাকু আর হবে না ফেরা। এমন তিনি নিদান দিলেন পিজি থেকে টেনে, চোর কাকুরি ভয়েস চুরি একদম আইন কানুন মেনে। ওই যে এক যে আছে পাহারাদার, ওই এক যে আছে পাহারাদার আমার রাজ্য জুড়ে, তার পাহারায় চোর না যায় একদম শ্রীঘরে। তাই কাকু বাঁচাও আন্দোলনে সরকারি সব ফন্দি, তাই কাকু বাঁচাও আন্দোলনে সরকারি সব ফন্দি, কোনো মতেই না হয় কাকু ইডির হাতে বন্দি।